শুভেচ্ছা সকল প্রিয় ছাত্রছাত্রী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই অঙ্কের ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা সবাই জানি এই সরকারি সম্মিলিত পরীক্ষাগুলিতে গণিত কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? যা কেবল শুধুমাত্র পরীক্ষার জন্যই নয়, বাস্তত আমাদের জীবনের অনেক সমস্যার সমাধানের ক্ষেত্রেও কিন্তু গণিত অনেক ক্ষেত্রে প্রয়োজনীয়, তাই না? তো গণিত শুধুমাত্র সংখ্যা ও সূত্রের সমষ্টি নয়, এটি একটি দক্ষতা যা আসলে বিশ্লেষণ ধরো করি, চিন্তাভাবনা, কিংবা ধরো যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ, কিংবা ধরো অনেক রকম সমস্যার যা দ্রুত সমাধান কিন্তু গণিতের দ্বারা করা সম্ভব। তো সরকারি যদি পরীক্ষার চাকরি ভিত্তিতে আমরা আসি, তাহলে সরকারি যে বিভিন্ন রকম পরীক্ষাগুলি রয়েছে, যেরকম ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, এসএসসি থেকে শুরু করে, পিএসসি থেকে শুরু করে, রেলওয়ে থেকে শুরু করে, ব্যাংকিং এবং অন্যান্য পরীক্ষায় গণিত কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তো সঠিক প্রস্তুতি ও সুশৃঙ্খল অনুশীলনের মাধ্যমেই কিন্তু এই বিষয়টিকে সহজ ও আনন্দদায়ক করে ওঠা সম্ভব। তো আমাদের এই যে কোর্সটি, স্পেশাল কোর্সটি রয়েছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব কম্বাইন্ড এক্সাম। ঠিক আছে? তো এর মাধ্যমে যে অঙ্কের যে বিষয়টি রয়েছে, মানে গণিতের যে বিষয়টি রয়েছে, সেটির মধ্যে কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে, অ্যারিথমেটিক থেকে শুরু করে, অ্যালজেব্রা থেকে শুরু করে, ট্রিগোনোমেট্রি থেকে শুরু করে, জিওমেট্রি থেকে শুরু করে সব কটা পার্টে কিন্তু আমরা কভার আপ করবো। তার সাথে যে বিভিন্ন শর্টকাট ট্রিক্সগুলো রয়েছে এবং সময় ব্যবস্থাপনার কৌশল নিয়েও আলোচনা করব, যা কিন্তু পরীক্ষায় শুধুমাত্র ভালো রেজাল্ট করতে সাহায্য করবে তা না, তোমাদের কিন্তু আরও ভবিষ্যতে কিন্তু ভালো একজন মানে দূরদৃষ্টিশীল একজন মানুষ তৈরি হতো কিন্তু তোমাদের যে ডিপার্টমেন্টে তোমরা জয়েন করো না কেন, তোমাদের কাজগুলোকে খুব দক্ষতার সাথে কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে? তো আমি আশা করি এই আলোচনার মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে, ঠিক আছে, এবং সরকারি চাকরির লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। ঠিক আছে? তাহলে এই আজকের যে টপিকটা আমাদের রয়েছে, সুদ কষা এবং মানে যেটাকে আমরা বলে থাকি সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, কিংবা ইন্টারেস্ট যেটাকে বলা হয়, তো সেই চ্যাপ্টারটি কিন্তু আজকে আমরা শুরু করতে চলেছি। ঠিক আছে? তো যদি আমরা দেখতে চাই, এবার যদি আমরা জিনিসটাতে আসি আর কি, দেখো সুদ কষা, সুদ সুদ বলতে আমরা কি বুঝি? যে ধরো তোমরা ব্যাংকে গেলে, তোমরা ব্যাংক থেকে ধরো কোনো একটি টাকার লোন নিলে। ঠিক আছে? তো ধরো কথার কথা, তোমরা ব্যাংকে গিয়ে তুমি বললে যে দাদা আমার 10,000 টাকার লোন চাই ব্যাংক থেকে, তো আমি টাকাটা আপনাকে 2 বছরে ফেরত দিয়ে দেবো। তো ব্যাংক তো তোমাকে নিশ্চয়ই এমনি এমনিভাবে টাকাটা দেবে না, তোমাকে তার এগেনস্ট নিশ্চয়ই কিছু কন্ডিশন দেবে। এবার কেরম কন্ডিশন? এবার দেখো, ব্যাংক যখন তোমাকে লোন দিচ্ছে, ঠিক আছে, সে যখন তোমাকে কোনো টাকা ধার দিচ্ছে, তাহলে সেও তো তার নিজের একটা মানে জায়গা থেকে সে তো ধার দিচ্ছে, সে তো চাইবে যে সেখান থেকে কিছু এক্সট্রা টাকা হলো সে পায়, তাই না? তো সে তাহলে কি বললো যে ঠিক আছে দাদা, আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি, 2 বছরের জন্যই দিচ্ছি, কিন্তু এর ওপর আমার কিন্তু একটা সুদের হার লাগবে, ধরুন ধরো সেটা 10%, প্রতি বছর কিন্তু একটা সুদের হার হিসাবে আমাকে দিতে হবে। তো তাহলে 2 বছর আপনি পরে যখন টাকাটা ফেরত দেবে, তাহলে 10% করে অথবা 10% করে যা সুদের হার হয়, সেই টাকাটা মিলে কিন্তু আমাকে টোটাল টাকাটি ফেরত দেবে। তো এটাই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? তাহলে সুদ কষার অঙ্ক যেগুলো আমরা দেখব, সেগুলো মূলত ইম্পর্টেন্ট টপিক যেগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে ফিরে আসি। দেখো, প্রথমটাতে যেটাতে বলছে, সেটা কি বলছে আমার এখানে? আসল বা মূলধন, অথবা যেটাকে কি বলা হয় আমার এখানে, প্রিন্সিপাল। ঠিক আছে? তাহলে দেখো, প্রিন্সিপাল বলতে আমরা কি বুঝি? যেটাকে আসল টাকা বলছে। আসল টাকাটি কোনটা? এই যে আমরা ব্যাংকে গেলাম, ঠিক আছে, ব্যাংকে যদি আমি বলি যে আমার 10,000 টাকার লোন চাই, তাহলে এই যে 10,000 টাকার লোন, ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে আমার এখানে? আসল, অথবা মূলধন, অথবা যেটাকে কি বলা হয় আমার এখানে, প্রিন্সিপাল। ঠিক আছে? তাহলে এই যে 10,000 টাকাটা আমি ধার নিচ্ছি, এটা কি হয়ে গেল আমার এখানে? প্রিন্সিপাল। ঠিক আছে? যেটাকে কি, যেই টাকাটা আমার কাছে গচ্ছিত রাখা হচ্ছে। ঠিক আছে? এইবার এই যে টাকাটা তুমি নিলে, এবার তার কাছ থেকে তুমি নিশ্চয়ই সময় সময় চাইবে। সে দ্বিতীয়টা কি হয়ে গেল আমার এখানে? সময়। ঠিক আছে? মানে তুমি কতটা সময়ের জন্য ধার নিচ্ছ। তাহলে যেইটা তুমি ধার নিচ্ছ, ধরো সেই টাকাটা, এই যে 10,000 টাকাটা, ধরো কথার কথা, তুমি কি বলে, তুমি 2 বছরের জন্য ধার নিলে। ঠিক আছে? তো তোমাকে ব্যাংক বললো ঠিক আছে, আমি আপনাকে টাকাটা 2 বছরের জন্যই ধার দিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবার যেটা আসে সেটা হচ্ছে, দেখো, ব্যাংক তোমাকে নিশ্চয়ই বলবে যে দাদা, আমি কিন্তু আপনাকে টাকাটা এমনি ধার দিচ্ছি না, আমার কিন্তু এর উপরে কিন্তু একটা সুদ চাই। ঠিক আছে? তাহলে এই সুদটাকে কি বলা হচ্ছে আমার এখানে? মেনলি ইন্টারেস্ট। তাহলে সুদটা কি? যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে উত্তমর্ণ ক্রেডিটার, মানে যে টাকা ধার দিচ্ছে, ধরো ব্যাংক, ঠিক আছে, যে টাকা ধার দেন, ঠিক আছে, যাকে ধার দেওয়া হচ্ছে, মানে যে ধার দিচ্ছে, সরি, তাকে কি বলা হচ্ছে আমার এখানে? ক্রেডিটার।
ঠিক আছে? এবং যে ব্যক্তি বা সংগঠন ধার করেন, মানে যেরকম ধরো আমি ব্যাংকে গেলাম, আমি ব্যাংক থেকে টাকা নিচ্ছি, তাহলে আমার নাম কি হয়ে গেল, সেটাকে কি বলা হচ্ছে এখানে, অধমরণ অথবা ডেপ্টার। ঠিক আছে? তাহলে উত্তমরণের অর্থসাময়িক ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী অর্ধমর্ণ কিছু অতিরিক্ত অর্থমূল্য দিয়ে থাকে, এবং সেই অতিরিক্ত অর্থমূল্যকে কি বলা হয় আমার এখানে, ইন্টারেস্ট, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করে থাকি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ধরো কথার কথা, এই যে 10,000 টাকা আমি ধার নিলাম, টাকাটা আমি 2 বছরের জন্য নিলাম, তাহলে 2 বছর পরে আমি যেই এক্সট্রা টাকা, মানে 10,000 টাকা তোমাকে ফেরত দিতেই হবে, তার সাথে যে এক্সট্রা টাকাটা আমি ফেরত দেবো ব্যাংকে, সেটাই কি হয়ে গেল, সেটাই কিন্তু হয়ে গেল আমার এখানে ইন্টারেস্ট। পরিষ্কার সবার এতদূর? আচ্ছা, পরবর্তী যেটা আমরা দেখছি সেটাকে কি বলছে আমার এখানে, সুদের হার, অথবা কি বলছে আমার এখানে, রেট অফ ইন্টারেস্ট। তাহলে যদি সুদের হারের দিকে আমরা দেখি, তাহলে সুদের হারটা কি, এই যে যেটা বলছিলাম, যে ব্যাংক কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিল, ঠিক আছে দাদা আমি আপনাকে 10,000 টাকা আমি আপনাকে দিলাম, 2 বছরের জন্যই দিলাম, সময় আপনাকে 2 বছরই দেওয়া হলো, কিন্তু সুদের হার কত দেওয়া হবে, সুদের হার যেটা আমরা নেবো, সেটা ধরুন হচ্ছে 10% সুদের হার নেওয়া হচ্ছে, 10% প্রতি বছর, ব্যাংক বলে দিল আমি আপনাকে 10% প্রতি বছর সুদের হার হিসাবে কিন্তু টাকাটা আমি আপনাকে দেবো। ঠিক আছে? এবার 10% মানে কি, 10% মানে হচ্ছে 100 ভাগে, যদি ভাগ হিসেবে করা হয়, 100 ভাগে 10 টাকা। ঠিক আছে? তাহলে এবার তাহলে এটাকে কি বলা হচ্ছে আমার এখানে, রেট অফ ইন্টারেস্ট, অথবা যেটাকে বলা হয় সুদের হার। তাহলে কি, সুদ সাধারণত বছরের হিসাবে কষা হয়ে থাকে, যেরকম সুদের বার্ষিক হার যেটাকে আমরা বললাম এখানে 10% বার্ষিক হার, মানে কি 1 বছরে 100 টাকার সুদ কত হবে আমার এখানে, 10 টাকা। ঠিক আছে? অথবা বার্ষিক ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে আমার সামমানসিক, মানে কি 6 মাসেরও হতে পারে, কিংবা প্রতি মাসেরও হতে পারে, এমনকি দিনের দিন অথবা দৈনিক সুদও ধরা হয়ে থাকে। পরিষ্কার? যেটাকে কি বলা হচ্ছে আমার এখানে, রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট কিন্তু আমার অ্যানুয়াল হতে পারে, বার্ষিক হতে পারে, আমার 6 মাসিক হতে পারে, আমার মাসিক হতে পারে, কিংবা এমনকি দৈনিকও হতে পারে। পরিষ্কার? আচ্ছা, এবার 5 নম্বর পয়েন্টটা দেখো কি বলছে আমার এখানে, মোট সুদ। তাহলে মোট সুদ মানে কি, যে নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া বা প্রাপ্য সুদ। তার মানে যদি আমরা দেখে থাকি এখানে, দেখো তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এখানে, শুরুতে আমরা কত টাকা নিলাম, 10,000 টাকা কি করেছি, ব্যাংক থেকে নিয়েছি, কতটা সময়ের জন্য নিয়েছি, 2 বছরের জন্য নিয়েছি। ব্যাংক আমাকে কি কন্ডিশন দিয়ে দিয়েছে, যে আপনার সুদের হার যেটা হবে, সেটা কিন্তু আপনার 10% প্রতি বছর হিসাবে ধরা হবে। পরিষ্কার এতদূর অবধি? তাহলে সেই ক্ষেত্রে যদি আমাকে এবার বার করতে বলে সুদের হার, তাহলে সেই ক্ষেত্রে কি করে করতে পারি, সেই ক্ষেত্রে কি করে করতে পারি আমরা, কি হতে পারে আমাদের সেই জায়গাতে, তাই না? যদি আমরা জায়গাটা দেখি, তাহলে দেখো সুদ আসলে অথবা সমৃদ্ধিশীল যেটা বলছে, মানে যেটাকে অ্যাকচুয়ালি অ্যামাউন্ট বলা হয়, তাহলে সেই অ্যামাউন্টটা কি, সেই অ্যামাউন্ট হচ্ছে আমার এখানে কি, আসল, মানে কি প্রিন্সিপাল পি, প্লাস কি আমার মোট সুদ, মোট সুদ মানে কি এখানে টোটাল ইন্টারেস্ট আই। ঠিক আছে? তাহলে এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাকে অ্যাকচুয়ালি ধরা হয় কি আমার এখানে এ। তাহলে এ সমান সমান আমরা কি বলতে পারি এখানে, পি প্লাস আই। এই এটা কি, এটা কিন্তু হচ্ছে আমার এখানে সুদ আসলে যেই টাকাটি আমাকে ফেরত দিতে হবে। পরিষ্কার? ঠিক আছে? তাহলে সুদ আসলে টাকাটি কত হচ্ছে আমার এখানে, পি প্লাস আই, মানে 2 বছরের জন্য যে ইন্টারেস্টটি লাগছে, ঠিক আছে, আর আসল যে টাকাটা পি, সেটা যেটা আমাকে দিতে হচ্ছে। পরিষ্কার? ঠিক আছে? তাহলে বেসিক ফর্মুলাতে আমরা আসছি, তার আগে যেটা আমরা দেখে নেবো আর কি কয়েকটা জিনিস, সেটা হচ্ছে সুদ কথা সম্পর্কিত বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক। এবার দেখো তাদের নিজেদের মধ্যে নিশ্চয়ই কোনো পার্টিকুলার কোনো সম্পর্ক কিংবা কিছু একটা রয়েছে, তাহলে সেই সম্পর্কগুলো কি রয়েছে সেগুলো কিন্তু আমরা এবার এক এক করে দেখব। তাহলে দেখো প্রথম পয়েন্ট যেটা বলছে, সেটা কি বলছে, সুদের হার ও সময় যদি অপরিবর্তিত থাকে, মানে সুদের হারও পাল্টালো না, ধরো 2 বছরের জন্য সুদের হার একই থাকলো, এবং সময়টাও কি থাকলো আমার, অপরিবর্তিতও থাকলো। তাহলে সেই ক্ষেত্রে দেখো কি বলছে, আসল ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক, অর্থাৎ আসল বাড়লে মোট সুদ বাড়বে, আসল কমলে কি হবে, মোট সুদও কমবে। এটা কিন্তু ডাইরেক্ট রিলেশন, এটা মানে কি আমার সরল সম্পর্কে রয়েছে। ঠিক আছে? মানে কি সুদ হার, সুদের হার ও সময় যদি দুটোই আমার অপরিবর্তিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি আমার আসল যদি বাড়ে, তাহলে আমার কি হবে, তার উপর মোট সুদও বাড়বে, এবং আসল টাকাটা যদি কমে, তাহলে কি হবে, অটোমেটিক্যালি মোট সুদও কমবে। এটা কিন্তু প্রথম পয়েন্ট। সেকেন্ডটা কি বলছে, আসল ও সময় যদি অপরিবর্তিত থাকে, মানে কি সুদের হার ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক, এবং সুদের হার যদি বাড়ে তাহলে মোট সুদ বাড়বে, সুদের হার কমলে কি হবে, মোট সুদ কমবে। ঠিক আছে? আগেরটা কি ছিল, সুদের হার ও সময়,
এখানে কি আছে, আসল ও সময়ের কথা বলছে। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারছি, সুদের হার ও মোট সুদের মধ্যে যদি সরল সম্পর্ক হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সুদের হার যদি বাড়ে, মানে রেট অফ ইন্টারেস্ট যদি আমার বাড়ে, মানে রেট অফ ইন্টারেস্ট মানে কি, আর এর কথা যদি আমরা বলি, আর এর মান যদি বাড়ে, তাহলে অটোমেটিক্যালি কি হবে, মোট সুদ মানে কি, আইও আমার বাড়বে। তার মানে কি বলতে পারি, আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই, তাই না? তার মানে কি রয়েছে, সরল সম্পর্কই তো রয়েছে না, তাই না? ঠিক আছে, তার মানে কি, আর বাড়লে আয়ের মানও বাড়বে, আর যদি কমে তাহলে আয়ের মানও কমবে। পরিষ্কার? আচ্ছা, নেক্সট দেখো 3 নম্বর পয়েন্টে কি বলছে, আসল ও সুদের হার যদি অপরিবর্তিত থাকে। এবার কি হয়ে গেল, আসল ও সুদের হার চলে আসলো, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, সময় এবং মোট সুদের মধ্যে সরল সম্পর্ক, অর্থাৎ সময় যদি বাড়ে, ঠিক আছে, তাহলে কি হবে, মোট সুদ তো কি হবে, অবশ্যই তো বাড়বে নাকি, বাড়াই তো উচিত। কারণ আমি ধরো 10,000 টাকা কাউকে আমি 2 বছরের জন্য ধার দিলাম, এবার সেই 10,000 টাকায় যদি আমি কাউকে 3 বছর সময়ের জন্য ধার দিই, সুদের হার যদি আমার কি থাকে, একই থাকে, তাহলে সেই ক্ষেত্রে 3 বছর পরে যে টাকাটা আমি ফেরত পাবো, সেটা নিশ্চয়ই 2 বছর থেকে বেশি, হ্যাঁ কি না? তাহলে সেটাই আমার এখানে বলছে, সময় বাড়লে কি হবে, আমার মোট সুদের হারও বাড়বে, সময় যদি কমে তাহলে কি হবে, আমার মোট সুদের হারও কিন্তু কি হবে, কমবে। পরিষ্কার? আচ্ছা, নেক্সট দেখো 4 নম্বর পয়েন্টে কি বলছে, সুদের হার আর মোট সুদ, সুদের হার মানে আর, ঠিক আছে, এবং মোট সুদ মানে কি আয়, যদি দুটোই কি থাকে, আমার অপরিবর্তিত থাকে। এখানে কিন্তু একটা খেলা রয়েছে, কিরকম দেখো, তাহলে আসল ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক, মানে কিরকম যাচ্ছে জিনিসটা, আসল যদি বাড়ে, ওই মোট সুদ পেতে সময় কম লাগবে, আর আসল কমলে কি হবে, সময় আমার বেশি লাগবে। কেন? তাহলে কি বলছে, আসল ও সময়ের মধ্যে কি হবে, যদি আমার ব্যস্ত সম্পর্ক হয়, ঠিক আছে, আসল মানে কি প্রিন্সিপালের কথা বলছে, আর সময় মানে কি টি এর কথা বলছে, তার মানে কি বলতে পারি, পি ভ্যারিজ অ্যাজ কি 1/t, যদি এই সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্কে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আসল যদি বাড়ে, ঠিক আছে, তাহলে মোট সুদ পেতে কত লাগবে আমার, তাহলে মোট সুদ যেটা আমার পাওয়ার কথা সেটা কি নিশ্চয়ই কম সময় লাগবে, আর আসল যদি কমে তাহলে মোট সুদ পেতে কি আমার অবশ্যই বেশি সময় লাগবে। পরিষ্কার? আচ্ছা, নেক্সট 5th পয়েন্টে কি দেখতে পাচ্ছি, আসল ও মোট সুদ যদি কি থাকে, আমার অপরিবর্তিত থাকে, তাহলে অপরিবর্তিত থাকার মানে কি, কি হবে জিনিসটা আমার এখানে, সুদের হার ও সময়ের মধ্যে কি সম্পর্ক হবে, আমার ব্যস্ত সম্পর্ক হবে, মানে কি, আর এর সাথে যদি সময় আমি দেখি, ঠিক আছে, মানে কি, সুদের হার যদি বাড়ে, এক কি রাখতে হবে আমাকে এখানে, আসল এবং মোট সুদ আমার এক থাকতে হবে, আসল এবং মোট সুদ এক থাকলো, তাহলে কি হবে, সুদের হার এবং সময়ের সাথে কি হবে, আমার দুটোই কিন্তু ব্যস্ত সম্পর্কে আসবে, মানে তাহলে কি, দেখো সুদের হার যদি আমার বাড়ে, তাহলে মোট সুদ পেতে কি আমার সময়টা কম লাগবে, কিন্তু সুদের হার যদি আমার কমে, তাহলে মোট সুদ যেটা আমার পাওয়ার কথা, সেটা কি অবশ্যই কি হবে, সময় পেতে আমার বেশি লাগবে, হ্যাঁ কি না, তাই তো? আচ্ছা, পরবর্তী যেটা রয়েছে 6 নম্বর, দেখো কি বলে দিয়েছে আমার সেটা এখানে, যে সময় ও মোট সুদ যদি অপরিবর্তিত থাকে, ঠিক আছে, তাহলে সময় এখানে কি অপরিবর্তিত থাকছে, দুটো জিনিস, মানে কি সময় টি এবং মোট সুদ, তাহলে টি আর আই কিন্তু দুটোই আমার অপরিবর্তিত রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আসল মানে কি পি এর কথা বলছে, এবং সুদের হার মানে কি আর, এই দুটোর মধ্যে কি হবে আমার, এরা কিন্তু আমার ব্যস্ত সম্পর্কে, তার মানে কি, আসল যদি বাড়ে, পি এর মান যদি বাড়ে, মানে পি এর অ্যামাউন্ট যদি বাড়ে, ঠিক আছে, অর্থ যদি বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সুদের হার কমবে, হ্যাঁ কি না, এবং আসল যদি কমে তাহলে কি হবে, সেই ক্ষেত্রে আমার সুদের হার কিন্তু বাড়বে, যদি ডিপেন্ড করছে, যদি সময় এবং মোট সুদ কি থাকে, আমার টোটালটাই আমার কি থাকে, আমার অপরিবর্তিত থাকে। পরিষ্কার সবাই? আশা করছি এটুকু, এটুকু জাস্ট বেসিক, একবার দেখে নিলেই তোমাদের মাথা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার মেন যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কিন্তু আমাদের এখানে মেন ফর্মুলা, যেটাতে আমরা দেখবো এখানে, ঠিক আছে, তাহলে মেন ফর্মুলা যদি আমরা আসি, দেখো যেটা আমরা দেখছিলাম আসলে, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আমার বেসিক্যালি সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আমাদের কাজে লাগে, যেটাকে আমরা সুদ কষার প্রধান ফর্মুলা বলে বলতে পারি, ঠিক আছে, যেটা আমাদের বার করতে মানে কি সুদ অথবা মুনাফা, মানে কি যেটাকে আমরা কি বলতে পারি, ইন্টারেস্ট, অথবা যেটাকে কি বলা হয়, আয়, তাই না? তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, আই সমান সমান কি, মূলধন, মূলধন মানে কি প্রিন্সিপাল, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করতে পারি, মাল্টিপ্লাইড বাই কি, সময়, সময় মানে কি টাইম, যেটা আমার হচ্ছে টি, ইন্টু সুদের হার মানে কি রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে গেল আমার এখানে, আই ডিভাইডেড বাই কি 100। পরিষ্কার?
তাহলে সহজ কথা এক কথায় কি বলতে পারি, আই সমান সমান যদি সম্পর্ক আমাকে জিজ্ঞেস করে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আই সমান সমান পি আর টি বাই 100। এটা কিন্তু হচ্ছে আমার সুদের মানে সুদ কষার প্রধান ফর্মুলা। ঠিক আছে, পরিষ্কার সবার অব্দি আশা করি। আচ্ছা, এই ফর্মুলাটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই এবার, ঠিক আছে, মানে ধরো কথার কথা এখানে আমরা যেরকম কি দেখতে পাচ্ছি, এখানে যেরকম আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যেটা আমরা দেখতে পারলাম এখানে, সেটা কি দেখতে পারলাম এখানে, যে আমরা এখান থেকে কী বার করছি, ধরো আমার এখানে মূলধন জানা থাকলো, সুদের হার জানা থাকলো, সময় জানা থাকলো, তাহলে কিন্তু আমরা খুব সহজে কী বার করতে পারি, সুদ বার করতে পারি ফর্মুলা দিয়ে, তাই তো। আচ্ছা, সেকেন্ড ফর্মুলা যদি আমরা যাই, এখানে কি দেখতে পাচ্ছি দেখো, যদি আমাকে সময় বার করতে বলে তাহলে একই ফর্মুলাটাকে জাস্ট ঘুরিয়ে দাও, তাহলে আই সমান সমান কি ছিল, পি আর টি বাই 100 ছিল। এবার যদি সময় বার করতে বলে মানে কি টি বার করতে বলে, তাহলে টি সমান সমান কত হয়ে যাবে, 100টা বাঁ দিকে চলে গেল, তাহলে 100 ইন্টু আই বাই কি হয়ে গেল, পি ইন্টু আর। সেটাই আমার এখানে বলা 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 রয়েছে দেখো, পরিষ্কার একই ফর্মুলা থেকে, জাস্ট ওই একটা ফর্মুলা তোমাদের খেয়াল রাখতে হবে, আই সমান সমান পি আর টি বাই 100। একই রকম 3 নম্বর সূত্র যদি আমরা দেখি, ঠিক আছে, সেখানে দেখো কি বলেছে, যদি সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ করা থাকে, ঠিক আছে, সুদ মূল যদি গুণ হয়, ঠিক আছে, সুদে মূলে কি হয় আমার গুণ হয় এবং সুদের হার যদি উল্লেখ করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সময় কি হয়ে যাবে আমার, সুদে মূলে যত গুণ হচ্ছে তার থেকে 1 মাইনাস করব বাই সুদের হার ইন্টু 100। ঠিক আছে, এইগুলো কিন্তু খুব শর্টকাট ট্রিক্স, যেগুলো আমাদের খুব অঙ্কগুলো করতে আমাদের কাজে লাগে, যেগুলো আমরা পরবর্তীকালে দেখব। আচ্ছা, 4 নম্বর সূত্রে কি বলেছে, যখন সুদে মূলে গুণ হয় এবং সময়ের উল্লেখ থাকে, আগে কি ছিল আমার সুদের হারের উল্লেখ ছিল, এখানে কি উল্লেখ রয়েছে আমার, সময়ের উল্লেখ রয়েছে, তখন সুদের হার কত হবে আমার, সুদে মূলে গুণ -1 বাই সময় ইন্টু 100। পরিষ্কার, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আমার এখানে কি বলেছে, 5 নম্বর সূত্র, যদি আমাকে সুদের হার বার করতে বলে, তাই না, সুদের হার বার করা মানে কি, আর এর মান বার করতে বলেছে, তাহলে আর সমান সমান কি হবে আমার এখানে, কি ছিল, তাহলে আমার একই রকম হবে, মানে কি 100 ইন্টু আই ফর্মুলা থেকে বাই কি হয়ে যাবে, আসল বা মূলধন ইন্টু কি আমার এখানে টি, তাই তো। তাহলে এই ফর্মুলাগুলো আশা করি সবার খেয়াল থাকবে, দেখে নাও একবার হ্যাঁ কি না। পরিষ্কার সবার এতদূর অবধি, হুম, ঠিক আছে। চলো তাহলে আমরা এবার একটা একটা করে তাহলে আমরা এবার অঙ্কের দিকে আসি। দেখো, প্রথম যেই অঙ্কটি বলেছে তোমাদের, সেখানে কি বলতে চাইছে, যে কিছু টাকা বার্ষিক 5% সুদের হারে কত বছরে 3 গুণ হবে। এটা কিন্তু হচ্ছে আমাদের ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে মানে মেন্স পরীক্ষাতে 2018 সালে কিন্তু এসেছিল। ঠিক আছে, তাহলে দেখো এখানে যখনই এই অঙ্কগুলো করবে না, ফার্স্টে মাথায় কি রাখবে, প্রশ্নটা খুব ভালো করে পড়বে, আর যেই জিনিসগুলো দেওয়া রয়েছে সেই জিনিসগুলোকে কি করবে, নিজেরা কিন্তু নোট ডাউন করে নেবে। ঠিক আছে, হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা এবার এখানে দেখি, দেখো কি বলেছে, কিছু টাকা, তাহলে টাকাটা কিন্তু আমার এখানে জানা নেই। ঠিক আছে, বার্ষিক 5% সুদের হারে, তার মানে কি বলা রয়েছে আমার এখানে, সুদের হার বলা রয়েছে কত, 5%, তাহলে 5% কি প্রতি বছর, এটা রেট অফ ইন্টারেস্ট বলা রয়েছে সুদের হার, কত বছরে মানে কি আমার এখানে সময়টা বার করতে হবে, কত বছরে কি হবে আমার 3 গুণ হবে, মানে টাকাটি কত হবে আমার 3 গুণ হবে। পরিষ্কার, ঠিক আছে। তাহলে যদি আমরা জিনিসটাকে এখানে ভালো ভালো করে দেখি, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে আমার এখানে, টাকাটাকে যদি আমাকে 3 গুণ করতে হয়, সেই ক্ষেত্রে কি আমার এখানে প্রিন্সিপাল পি যেটা ছিল, ঠিক আছে, টাকাটি কত হবে আমার 3 গুণ হবে, তাহলে পি যেটা রয়েছে, পিটা কি আমার এখানে প্রিন্সিপাল, অথবা যেটাকে আমরা কি বলছি মূলধন অথবা আসল টাকা বলছি। 3 গুণ হবে মানে যেই টাকাটি তাহলে 3 গুণ হবে, তাহলে সেটা কি হবে আমার, নিশ্চয়ই সুদে মূলে 3 গুণ হবে, সুদে আসলে 3 গুণ হবে, হ্যাঁ কি না, তাই তো, সুদে আসলেই তো 3 গুণ হচ্ছে, তার মানে যেটাকে আমরা কি বলছি অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে এ কত হচ্ছে আমার এখানে 3p, বোঝা গেছে তো, অ্যামাউন্ট মানে কি সুদে আসলে যে টাকাটি পাচ্ছি, তাহলে সুদে আসলে কত টাকা পাবো আমি, যা টাকাটা দেয়া হচ্ছে সেই টাকার 3 গুণ পাবো, তাহলে ধরো টাকা দেওয়া হচ্ছে আমার পি, তাহলে পাবো কত আমি 3p, হ্যাঁ কি না, তাই না। তাহলে এখান থেকে আমি কি সুদটা বার করতে পারবো, তাহলে সুদ কত টাকা লাগছে, সুদ তাহলে ফর্মুলা কি রেখেছিলাম, এ মাইনাস পি, মানে কি সুদে আসল থেকে আসল টাকাটি বাদ দিয়ে দাও,
সুদে আসলে যে টাকাটি হচ্ছে সেখান থেকে আসল টাকাটা বাদ দিয়ে দাও, তার মানে কি এ মাইনাস পি। তাহলে সেখান থেকে কত হচ্ছে, তাহলে 3p থেকে যদি পি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমরা এখানে, 2p পাচ্ছি। পরিষ্কার এতদূর অবধি, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যদি আমরা সেই ক্ষেত্রে আসি তাহলে সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা এখানে, আই সমান সমান যেটা দেখা আমার যাচ্ছে, সেই ক্ষেত্রে কি পেলাম এখানে আমরা, এখানে 2p জিনিসটা পাচ্ছি, হ্যাঁ কি না? পরিষ্কার তো সবার এতদূর অবধি? ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার এখান থেকে তাহলে দেখো আই সমান সমান কত পেয়ে গেলাম, 3p মাইনাস পি, মানে সমান সমান কত হচ্ছে আমার এখানে 2p হলো। তাহলে আমার ইন্টারেস্ট মানে কি, সুদটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, সুদে আসলে কত 5% বলা আছে, সেটাও আমি পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, তাহলে আমাকে সময়টা বার করতে বলেছে এবার। ঠিক আছে, তাহলে সময়টা কি বার করতে পারবো? তাহলে যদি আমরা যাই তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে, তাহলে টি সমান সমান ওপর দিকটাতে করলাম দেখে নাও একটু, তাহলে টি সমান সমান কত হবে, কি ছিল 100 ইন্টু আই বাই কত হচ্ছে আমার পি ইন্টু আর, এটাই তো ফর্মুলা পেয়েছিলাম না? হ্যাঁ, এই অঙ্কের কিন্তু হচ্ছে এটা। তাহলে সেক্ষেত্রে কত হবে আমার, 100 ইন্টু আই, আয়ের মান কত হবে যেটা পেলাম, তাহলে কত 2p বাই আসল টাকাটা কি পি ধরেছিলাম, তাহলে পি থাকলো ইন্টু আর, আর মানে কি আমার সুদের হার, সুদের হার কত বলা আছে 5 বলা আছে। তাহলে বুঝতে কি পি পি কেটে গেল, 5কে কী দিয়ে কাটতে পারি, 100কে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 20, তাহলে কত পরে থাকলো আমার উপরে 40, মানে কি 40 বছর। পরিষ্কার? পরিষ্কার, তাহলে সেদিক থেকে কোন অপশনটা রাইট হচ্ছে আমার এখানে, অপশন এ, মানে 40 বছর কিন্তু আমার সময় লাগবে। পরিষ্কার সবার এত দূর আশা করি, ক্লিয়ার? ওকে, চলো, এটা তো একদম বেসিক প্রবলেম। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমটাতে আমরা যাই এবার। ঠিক আছে, দেখো পরবর্তী অঙ্কটা কি বলেছে এবার, পরবর্তী অঙ্কটিতে যদি আমরা যাই, এবার কি বলেছে, সরল সুদে কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে। খুব ছোট অঙ্ক কিন্তু, এটা কোন সালে এসেছিল দেখো, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল মেন 2022 সালের অঙ্ক কিন্তু এটা। ঠিক আছে, তাহলে কি বলে দিয়েছে আমার এখানে, সরল সুদে কোন হারে, তাহলে কি বারটা কি করতে বলেছে আমাকে, আর এর মানটি বার করতে বলেছে, কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, তার মানে কি, যদি ধরে নিই সময়টা কত বলে দিয়েছে, ধরে নিই না, সময়টা আমরা বলিয়ে দিয়েছে এখানে 4 বছর বলে দেওয়া আছে, তাহলে কি বলছি একটি আসল, তাহলে আসলটা কত সেটা কিন্তু আমার এখানে বলে দেওয়া নেই, তাই তো? তাহলে আসলটা কি হচ্ছে, ধরো আমার এখানে পি ধরলাম, এটা কি হচ্ছে আমার এখানে আসল, মানে কি প্রিন্সিপাল যেটাকে আমরা বলি। তাহলে কি হবে, দ্বিগুণ হবে বলেছে, তাহলে দ্বিগুণটা কি হবে, সুদে আসলে যে টাকাটি হবে সেটাই তো আমার দ্বিগুণ হবে, তার মানে কি এটা বার করতে বলেছে, তাহলে এ সমান সমান কত হবে আমার এখানে 2p, দ্বিগুণ হচ্ছে, মানে কি সুদে আসল কত হচ্ছে আমার 2p, তাহলে সেখান থেকে কি আমরা আইটা বার করতে পারি ঠিক এর আগেরটার মতো, তাহলে কত হবে আমার এখান থেকে এ মাইনাস পি, তাই না? তাহলে সুদটা কত হচ্ছে আমার এখান থেকে এ মাইনাস পি, মানে কি 2p মাইনাস পি সমান সমান, তাহলে কত হলো আমার এখানে পি। পরিষ্কার? তাহলে কি পেয়ে গেলাম আমরা এখানে, জিনিসটা এবার ভালো ভালো করে দেখে নেবে, তাহলে আমরা কি পেলাম, সময়টা পেলাম, সরি আমার সময়টা এখানে বলা বলা রয়েছে। আচ্ছা, ধরে নিয়েছি আমরা সুদটাকে ধরে নিয়েছি পি, আর সুদের সুদ সুদ যেটা আমরা পেলাম সেটাও হচ্ছে আমরা কত পেলাম পি, আসলটা ছিল আমরা ধরে নিয়েছিলাম কত পি। তাহলে আমার এবার এখানে একই ফর্মুলা চলে যাও, তাহলে এবার তাহলে ফর্মুলা অনুযায়ী কী করে বার করতে পারি, তাহলে এবার কী ছিল আমাদের বলো, আর বার করতে হবে, তাহলে আর সমান সমান ফর্মুলা কি 100 ইন্টু আই বাই পি ইন্টু টি, হ্যাঁ কি না, তাই তো? তাই তো, তাহলে কত হচ্ছে, তাহলে আমার 100 ইন্টু আই, আইয়ের জায়গায় কী বসবে পি, নিচেও পি মানে কি পি থাকলো, আর টিটা কত আমার এখানে 4, তাহলে দু সাইডে পি কাটলো, 104 দিয়ে কাটলাম, তাহলে কত হচ্ছে আমার এখানে 25, তাহলে কত হয়ে গেল আমার এখানে 25%। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে উত্তর কত হলো আমার এখানে 25%, মানে কি যদি আমরা আসি তাহলে কি অপশান, পরিষ্কার? খুব সহজ কিন্তু, সরল সুদ একদমই সহজ, কিচ্ছু নেই এর মধ্যে ঘাবড়ানোর মতো কোনো কোনো সমস্যাই নয়। ঠিক আছে, চল এবার যদি আমরা পরবর্তী অঙ্কে যাই, দেখো পরবর্তী অঙ্কটা কি বলে দিয়েছে আমাদের এখানে, সবাই জিনিসটা কিন্তু খুব ভালো করে দেখবে। হ্যাঁ, দেখো পরবর্তী অঙ্কটা কি বলেছে, রিনা একটি সংস্থা থেকে, হুম, রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়। এখানে কিন্তু টাকাটা বলে দেওয়া আছে কত টাকা ঋণ নিচ্ছে, মানে কি এই যে 1200 টাকাটা সেটা কিন্তু হচ্ছে আমার এখানে পি, আসল টাকা, সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়। ওকে, আচ্ছা, যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। বোঝা গেছে ব্যাপারটা?
মানে হার আর সময় দুটোই কিন্তু এক, পরিষ্কার? মানে কথার কথা, যদিও 1 বছরের জন্য ঋণ নেয় তাহলে সুদের হার কত হবে? 1%। 2 বছরের জন্য যদি ঋণ নেয় তাহলে সুদের হার কত হবে? 2%। 3 বছর নিলে 3%, 4 বছর নিলে 4%, সো অন। ঠিক আছে? তাহলে কি বলেছে, যদি 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে তার সুদের হার কত ছিল? এটা কিন্তু লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018 প্রিলিমসের অঙ্ক, খুবই সহজ। ঠিক আছে, তাহলে দেখো জিনিসগুলো আগের মতোই জিনিসগুলো আমরা লিখে নেবো। তাহলে কি কি বলে দেওয়া আছে আমার এখানে? আসল টাকারই কত? 1200 টাকা প্রিন্সিপাল, সেটা আমার বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা 432 টাকা, তাহলে 432 টাকাটা কি আমার এখানে? আয়, সুদ হিসাবে সে দেয়, হ্যাঁ কি না? এবার যেটা খেলা সেটা কি, আমার এখানে কিন্তু সময় মানে টি আর সুদের হার এটা কিন্তু এক, পরিষ্কার? মানে টি এর যা মান হবে আরও তাই মান হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাকে যেটা বার করতে হবে, কি বার করতে বলেছে আমাকে এখানে? 8 বার করতে বলেছে, পরিষ্কার? তাহলে ফর্মুলা যদি আমরা ফেলি তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি? তাহলে কি হবে তাহলে বলো? তাহলে আর সমান সমান কি হবে? 100, তাই তো, ইন্টু আই, ফর্মুলা ফেললে বাই কত হচ্ছে আমার এখানে? পি ইন্টু টি। ঠিক আছে, এবার তাহলে 100 ইন্টু আয়ের জায়গায় কত বসবে আমার? সুদের জায়গায় 432 ভাগ পি, পি বলেই দেওয়া আছে 1200 টাকা আসল টাকা, ইন্টু এবার দেখো টি, এখানে দেখো তাহলে আমরা কি দেখলাম, যদি এই জায়গাতে দেখি তাহলে টি সমান সমান কত দেখছি? টি সমান সমান তো আর, তাহলে কি এখানে কি আমরা আর বসাতে পারি? তাহলে টি এর জায়গায় কি বসালাম? আর বসিয়ে দিলাম, হ্যাঁ কি না? কারণ এই সূত্র থেকে টি এর জায়গায় কি আমরা আর বসাতে পারি, তাহলে এই একই রকম আর বসিয়ে দিলাম। তাহলে সমীকরণটা যদি আমার আসে তাহলে সেই ক্ষেত্রে কি আসবে? সেই ক্ষেত্রে কি আসবে তাহলে এবার, যদি আমরা যাই এই সাইডে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আসবে সমীকরণটাতে, যদি আমরা নিচের দিকে আসি তাহলে সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা এখানে? সরি, তাহলে সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? আই সমান সমান যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কত হচ্ছে আমার এখানে? আর সমান সমান 100 ইন্টু 432 বাই 1200 ইন্টু আর, এবারে কি শূন্য শূন্য কাটলো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো শূন্য শূন্য কাটলে তাহলে আমরা কি এটাকে কাটতে হলে যে পারি? 432কে কি 12 দিয়ে কাটতে আমরা পারি? আচ্ছা দেখো তাহলে কাটলাম, তাহলে কত? 12 তিনে কত হচ্ছে? 36 হচ্ছে, আর এদিকে হচ্ছে 6, তার মানে হচ্ছে 72, তার মানে 6 পড়ে গেল 36। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? তাহলে এই আরটা কি আবার এই আরের সাথে গুণ হয়ে গেল, তাহলে কত? আর স্কোয়ার, আর স্কোয়ার সমান সমান কত হয়ে গেল? 36, কারণ এই আরটা কোথায় চলে গেল? এই দিকে চলে গেল, গুণ হয়ে গেল, তাহলে আর স্কোয়ার সমান সমান কত পেলাম? 36 পেলাম। তাহলে আর স্কোয়ার সমান সমান 36, আমাকে আর বার করতে হবে, তাহলে কি, যেহেতু স্কোয়ার রয়েছে মানে বর্গ রয়েছে, তাহলে এইদিকে গেলে কি হয়ে যাবে? সেটা বর্গমূল হয়ে যাবে, তাহলে 36। তাহলে 36-এর বর্গমূল কত হয়? 6, তাই তো? মানে তাহলে আর এর মান কত হলো আমার এখানে? 6%, মানে এখানে কত পাচ্ছি তাহলে আমরা এখানে? অপশন এ। ক্লিয়ার সবার এইটুকুনি? ঠিক আছে, খুবই সহজ অঙ্ক কিন্তু এইগুলো। হুম, চলো পরবর্তী অঙ্কতে আমরা যাই, যেটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্সের অঙ্ক। খুব ভালো করে দেখবে কিন্তু এটা। বেসিক্যালি যদি আমরা বলি, মেন্সের অঙ্কগুলো কিন্তু অন্যান্য গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার তুলনায় কিন্তু ডাব্লিউবিসিএস মানে সিভিল সার্ভিসের ম্যাথস কিন্তু কম, তুলনামূলকভাবে কিন্তু কঠিন হয়, কিন্তু এমনও কঠিন না যে তোমরা করতে পারবে না, একদমই সহজ। একটু যদি কনসেপ্ট লাগাও তাহলে কিন্তু করা খুবই সম্ভব, খুবই সহজ আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে অঙ্কতে আমরা যাই এবার। দেখো তাহলে মূলত অঙ্কটাতে কি বলছে আমার এখানে, যদুর ঋণ দেওয়া কিছু পরিমাণ মূলধন 8 বছরের সরল সুদে দ্বিগুণ হয়। হুম, জিনিসটা ভালো করে বুঝবে কিন্তু। ঠিক আছে, যদুর ঋণ দেওয়া কিছু পরিমাণ মূলধন 8 বছরের সরল সুদে দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে সময়টা কত হচ্ছে আমার? 8 বছর, সরল সুদে দ্বিগুণ হচ্ছে। তাহলে যদি ধরেই নিই যে ও পি টাকা, মানে পি টাকা ও ধার নিয়েছিল, ঠিক আছে, তাহলে সরল সুদে কি হচ্ছে? তাহলে যেই টাকাটা সুদে আসলে হবে সেই টাকাটা কি হচ্ছে আমার? দ্বিগুণ হয়ে যাচ্ছে। কত বছরে দ্বিগুণ হচ্ছে? 8 বছর দ্বিগুণ হচ্ছে, পরিষ্কার? তাহলে এবার আমাকে বার করতে বলেছে তাহলে মূলধনটি কতটা সময়ে 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো যদি প্রথম, এটা কিন্তু ফার্স্ট কেস, এই যে ফার্স্ট যদি আমরা এই লাইনটাকে দেখি, এটাকে কিন্তু আমরা বলতে পারি এটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট কেস, মানে এখান থেকে কিন্তু কোনো একটা
জিনিস আমাদের খুঁজে বার করতে হবে অথবা ক্যালকুলেট করতে হবে। তাহলে কী কী দেওয়া আছে আমরা দেখে নেব। সময় দেওয়া আছে 8 বছর। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আসল টাকাটি পি, তাহলে সুদ আসলে কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে মানে কি 2p। তাহলে সুদ কত হবে আমার, 2p মাইনাস পি মানে কত, পি। পরিষ্কার? তাহলে ফার্স্ট কেসের ক্ষেত্রে কিন্তু দেখছি এটা কিন্তু পুরোপুরি কিসের কেসেও হচ্ছে, আমার ফার্স্ট কেসের জন্য হচ্ছে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কেসে কত হলো 2p মাইনাস পি, তাহলে কত হলো পি। তাহলে সেখান থেকে এবার দেখো আমার মেন উদ্দেশ্য, এবার মেন কী হবে, আমার এখান থেকে কিন্তু সুদের হারটা খুঁজে বার করতে হবে। তাহলে সুদের হার মানে কি আর, তাহলে আর সমান সমান কত হবে 100 ইন্টু আই বাই কত হবে আমার পি ইন্টু টি। তাহলে কত হচ্ছে 100 ইন্টু আই, এবার আই মানে কি সুদ, তাহলে সুদ কত পি, আসল কত ছিল পি ছিল, এবার বছরও বলে দেওয়া আছে কত 8 বছর। পি পি কাটলাম, তাহলে আমার সুদের হার তাহলে কত হচ্ছে, যদি কাটাকুটি করে রেখে 4 দিয়ে কাটলাম, এখানে 2, এখানে 100কে কাটলাম, তাহলে কত 25। তাহলে কত হচ্ছে আমার এখানে 25/2%। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু একটা জিনিস, তাহলে দেখো প্রথম কেস থেকে কি পেলাম আমরা, প্রথম কেস থেকে কিন্তু আমরা রেট অফ ইন্টারেস্ট পেলাম, মানে কি সুদের হারটা কিন্তু আমরা পেলাম। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে, সেকেন্ড কেসে আমাদের কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যদি আমরা সেকেন্ড কেসে আসি, ঠিক আছে, দ্বিতীয় কেসে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে আমরা কি দেখবো এখানে দেখো। আচ্ছা, সেকেন্ড কেসে যদি আমরা দেখি, এবার দেখো তাহলে কি বলেছে, তাহলে তার মূলধনটি কত বছরে কি হবে, কত বছরে আমার 3 গুণ হবে। তাহলে কি হলো, তাহলে আমি আর এর মানটা তো আমার একই থাকবে না, সুদের হার তো তোমার 25/2%ই থাকবে, যেটা আমরা বার করলাম এখনই। ঠিক আছে, এবার মূলধনটি কত হবে 3 গুণ হবে। তার মানে কি মূলধন ছিল আমার পি, আচ্ছা তাহলে সুদে আসলে কত হচ্ছে 3p হচ্ছে, 3 গুণ হচ্ছে, তাহলে আই সমান সমান কত, মানে সুদ তাহলে কত হবে এ মাইনাস পি, মানে কত 3p মাইনাস পি, তাহলে কত হচ্ছে আমার এখানে 2p। পরিষ্কার? তাহলে কত সময় সেটি 3 গুণ হচ্ছে, তাহলে সুদ কত হচ্ছে আমার 2p হচ্ছে। পরিষ্কার? তাহলে আমাকে কি বার করতে হবে, সময়টি বার করতে হবে। তাহলে সময় মানে কি টি সমান সমান তাহলে কত হবে 100 ইন্টু আই বাই কত হবে আমার এখানে পি ইন্টু আর। খুব সহজ। তাহলে 100 ইন্টু 2p বাই পি এর মান কত ছিল, পি হবে পি এর মান ইন্টু আর, এবার আর কত 25/2। তাহলে পি পি কাটলাম, এবার কত হলো 2 ওপর দিকে চলে গেল, তাহলে কত হচ্ছে 100 ইন্টু 2 বাই কত হয়ে গেল আমার এখানে 25। তাহলে 25কে 100 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে আমার 4, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয়ে গেল 16, তাহলে কত হয়ে গেল আমার এখানে 16 বছর। তাই তো, তাই তো আমরা দেখছি। তাহলে অপশানটি কত হয়ে গেল আমার এখানে, অপশান এ 16 বছর। ক্লিয়ার? এটাই কিন্তু হচ্ছে তাহলে কি আমার এখানে উত্তর 16 ইয়ার। ক্লিয়ার? তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছি, এরকম অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি ছিল, এখানে কিন্তু আমাদের দুটো কেস ছিল, এটা ছিল আমাদের প্রথম কেস, আর এই যে দ্বিতীয়টি দেখছো এটা ছিল কিন্তু আমাদের সেকেন্ড কেস, যেখান থেকে আমরা উত্তরটি বার করতে পারবো। পরিষ্কার সবার কাছে এত অবধি? ওকে, চলো তাহলে পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি এবার। চলো, আচ্ছা এবার দেখো পরবর্তী অঙ্কে কি বলছে এবার, অমল তার মূলধনের 1/4 অংশ, আচ্ছা তার আগে বলে থাকি এটাও কিন্তু আমাদের WBCS মেন্সেরই অঙ্ক 2020 সালে এসেছিল। ঠিক আছে, আচ্ছা প্রশ্নে তাহলে ফিরি এবার। কি বলছে এবার, অমল তার মূলধনের 1/4 অংশ বার্ষিক 8% হারে, ঠিক আছে মূলধন, এবার মূলধনটা কিন্তু আমার এখানে বলা নেই, তার মূলধনের 1/4 অংশ বার্ষিক 8% হারে, 1/5 অংশ বার্ষিক 10% হারে, এবং বাকি অংশ যেটুকু পড়ে থাকলো আর কি, সেটুকু সে 7% হারে কি করে ও বিনিয়োগ করে। পরিষ্কার? তাহলে যদি তার বার্ষিক আয় 628 টাকা হয়, ঠিক আছে, তাহলে তার মূলধন কত হবে সেটাই আমার এখানে বলছে। ঠিক আছে, তাহলে কি করে করতে পারি আমরা এখানে বলবো এবার, মানে কি মূলধন বার করতে বলেছে, মানে কি আমার এখানে প্রিন্সিপাল পি এর মানটি বার করতে বলেছে। এখানে দেখো যদি আমরা খুব ভালো করে অঙ্কটি করি, এখানে কিন্তু কি বলছে, ও বছরে কিন্তু টাকাটিকে 3 ভাগে লাগাচ্ছে। ঠিক আছে, মানে ওই যেই টাকাটি বিনিয়োগ করছে সেই টাকাটাকেও 3টে ভাগ করে নিচ্ছে, এবার সেই 3 ভাগটাকে কিন্তু সে ডিফারেন্ট সে আলাদা আলাদা সুদের হারে কিন্তু টাকাটি 1 বছরের জন্য লাগাচ্ছে।
তাহলে প্রথম কেস যদি আমরা বলি, যেহেতু আমার এখানে কি বার করতে বলেছে, মূলধন বার করতে বলেছে, তাহলে মূলধনটাকে আমরা ধরে নিচ্ছি কি এখানে পি। তাহলে প্রথম কেসে কি বলেছে, 1/4 অংশ, পি এর 1/4, ঠিক আছে। তাহলে P1 কত হবে আমার, P/4, মানে P ইন্টু 1/4, তাহলে কত, P/4 টাকা। তাহলে কত টাকা লাগাচ্ছে সে, P/4 টাকা লাগাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত হারে লাগাচ্ছে, কত হারে লাগাচ্ছে সে, 8% হারে লাগাচ্ছে। আচ্ছা, সময়টা কত বছর, 1 বছর, তাই তো। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে I1 মানে কি, প্রথম ফার্স্ট কেসের জন্য সুদের হার কত হবে, সুদ কত হবে, তাহলে কি P1 ইন্টু, এটাও ধরো R1ই ধরলাম, আর একটা টি তো টি থাকবে কারণ সব কটাই 1 বছরের জন্য, ইন্টু T/100। তাহলে সেই ক্ষেত্রে কি পাচ্ছি আমরা এখানে, P1 মানে কি P/4 ইন্টু 8 ইন্টু টি হচ্ছে 1/100। তাহলে কত হয়ে গেল, P ইন্টু 8 ইন্টু 1, নিচে চলে গেল 4 ইন্টু 100। তাহলে প্রথম যে টাকাটি পাচ্ছি সেটা কত হচ্ছে আবার, P/50 টাকা, ঠিক আছে। তাহলে এই যে P/4 টাকা লাগালো, তাহলে তার এগেন্সে সে সুদ কত পাচ্ছে, P/50 টাকা পাচ্ছে, পরিষ্কার। আচ্ছা, সেকেন্ড কেসে যদি আমরা এবার চাই, সেকেন্ড কেসে দেখো কি বলেছে, সেকেন্ড কেসে কি বলে দিয়েছে, জিনিসটা ভালো করে দেখবে। কি বলে দিয়েছে, যে ও যেই টাকাটি লাগাচ্ছে, মানে যেই ফার্স্ট কেসের সাথে যেটা আমরা তুলনা করে দেখলাম, কি দেখলাম আমরা, কত টাকা পাচ্ছে, কত টাকা পাচ্ছে ফার্স্ট কেসের সাথে, 1/4 অংশ বেরিয়ে গেল। তারপরে কি বলছে, 1/5 অংশ, তাহলে কার 1/5 অংশ হবে, পি এরই 1/5 অংশ হবে, হ্যাঁ কি না, তাই না। তাহলে সেকেন্ড কেস যদি আমরা দেখি এখানে, তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড কেসের ক্ষেত্রে কি হবে, করো তোমরা সবাই একসাথে। P2 যদি আমি বলি, তাহলে দ্বিতীয় কেসে তাহলে কত হবে আমার, 1/5 অংশ, তাহলে 1/5 মানে কি P ইন্টু 1/5, মানে কি P/5 টাকা, ঠিক আছে। আচ্ছা, সুদের হার মানে R2 কত বলে দিয়েছে আমার, 10% বলে দিয়েছে। আচ্ছা, সময় কি আমার 1 বছরই লাগছে সময়। তাহলে I2 কত হবে, তাহলে I2 সমান সমান কত হচ্ছে আমার, P2 ইন্টু R2 ইন্টু টি বাই কত, 100, হ্যাঁ কি না, তাই না। তাহলে সেই ক্ষেত্রে কত পাচ্ছি আমরা, P2 মান তাহলে কত হচ্ছে, P/5 ইন্টু R2 কত, 10 ইন্টু 1/100। তাহলে চলে গেলে P ইন্টু 10 ইন্টু 1/100 ইন্টু 5 নিচে চলে গেল, তাহলে 10 শূন্য শূন্য কাটলাম, তাহলে কত পড়ে থাকছে আমার, P/50 টাকা, তাই তো। তাহলে দ্বিতীয় কেসে সে কত টাকা লাগাচ্ছে, P/50 টাকা লাগাচ্ছে। দ্বিতীয় কেসেও তাহলে কত লাগাচ্ছে সে, কিন্তু P/50 টাকায় কিন্তু সে লাগাচ্ছে, পরিষ্কার এত দূর অবধি সবার, হ্যাঁ কি না, পরিষ্কার। আচ্ছা, এবার দেখো তৃতীয় কেসে কি বলেছে, বাকি অংশ, তাহলে বাকি কতটা অংশ পড়ে থাকলো সেটা আবার বলো তো। তাহলে থার্ড কেসে যদি আমরা দেখি, তাহলে বাকি কতটা অংশ পড়ে থাকলো, তাহলে সেটা কি করে বার করব। আচ্ছা, ওপরটা তাহলে আমি একটু মুছছি এই জায়গাটাতে, ফার্স্ট কেসের জায়গাটাতে এটা একটু ইরেজ করে দিলাম। আচ্ছা, চল, তাহলে থার্ড কেস যদি আমরা এবার দেখি, তাহলে P3, তাই তো। তাহলে P3 তাহলে কত হবে, বাকি কত পড়ে থাকছে, P হচ্ছে কি আমার আসল টাকা, মাইনাস প্রথম ক্ষেত্রে কত গেছে, কত অংশ বেরিয়েছে, প্রথম ক্ষেত্রে আমার 1/4 অংশ, তাই তো, তার মানে কি P/4 বেরিয়ে গেছে। দ্বিতীয় কেসে কত বেরিয়েছে, 1/5 অংশ, মানে P/5 বেরিয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কত টাকা পড়ে থাকলো, 4 5 লসাগু করো, তাহলে কত হচ্ছে 20, উপরে তাহলে কত হচ্ছে 20P মাইনাস 5P মাইনাস 4P, দেখো লসাগু যা নিয়ম সেই অনুযায়ী তাহলে কত পেলাম আমরা এখানে, 20P মাইনাস 9P, তাহলে কত হচ্ছে আমার এখানে 11P/20। পরিষ্কার সবার এত দূর অবধি হলো। তাহলে দেখো তৃতীয় কেসে ওর আসল টাকা কত হচ্ছে, 11P/20, পরিষ্কার। আচ্ছা, তাহলে এবার যদি আমরা দেখি তারপরের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার এখানে সুদের হার মানে R3 মান কত বলে দিয়েছে,
7% বলে দিয়েছে। আচ্ছা, সময় তাহলে কত বলা আছে? 1 বছরই বলা আছে, তাই তো? তাই তো? এবার তাহলে I3 মানে কি, সুদের হার তাহলে কত হবে? P3 ইন্টু R3 ইন্টু টি বাই 100, হ্যাঁ কি না? তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 11P বাই, যদি ডাইরেক্টলি লিখলাম আমি এটা, তাহলে 7 ইন্টু 1 বাই 20 ইন্টু কত হয়ে গেল? 100। এবার দেখো কিছুর সাথে কাটাকুটি করা সম্ভব নয় এখানে, তাই কিনা? কিছুর সাথে কাটাকুটি করা সম্ভব, তাহলে উপরে কত হয়ে গেল আমার এখানে? তো লিখি এখানে 77P বাই 2000, এটাই তো আসছে না? 77P বাই 2000। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার আমরা কিন্তু মূল অঙ্কে ফিরব। ঠিক আছে, এবার আমার এখানে কি বার করতে বলেছে? আমাকে এখানে বার করতে কিন্তু বলেছে হচ্ছে তার মূলধন কত ছিল, মানে পি এর মানটি বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে তিনটে কেসেই কিন্তু আমরা সুদটা কিন্তু পেয়েছি। পরিষ্কার? তাহলে এবার আমরা মূলত জায়গাটাতে ফিরে আসি। তাহলে যদি আমরা সমীকরণে ফিরি, তাহলে সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এবার? তাহলে দেখো, এখানে দেখো প্রশ্নতে আমরা আরেকবার দেখে নিই। তাহলে তার বার্ষিক আয় কত বলেছে? 628 টাকা। মানে কি, এটা কিন্তু তার শুধু সুদের টাকা। তিনটে সুদকে মানে যোগ করলে যে টাকাটি হয়, সেটা কত হচ্ছে আমার? 628 টাকা। পরিষ্কার? তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে যদি আমরা অঙ্কতে যাই, সেই ক্ষেত্রে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? I1 প্লাস I2 প্লাস I3 সমান সমান কত হচ্ছে? 628, মানে তিনটে সুদকে যোগ করে। ঠিক আছে, তাহলে I1 কত ছিল? P/50 প্লাস I2 কত ছিল? P/50 প্লাস I3 কত? 77P বাই কত হচ্ছে আমার এখানে? 2000, তাই তো? তাই তো? 77P বাই কত হচ্ছে আমার এখানে? 2000 হলো। আচ্ছা, তাহলে দেখো, যদি এবার 50 50 2000-এ যদি আমরা লসাগু করি, সমান সমান হচ্ছে 628, যেটা ছিল এখানে লেখা। তাহলে নিচে আমার কত আসবে? এখানে 2000-ই আসবে লসাগু করলে। ঠিক আছে, আর ওপরে যোগ করলে ইয়ে, হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই? তাহলে যোগ করলে বিয়োগ করলে, তাহলে দেখো সেই ক্ষেত্রে কত কত পাচ্ছি আমরা এখানে? তাহলে কত হচ্ছে আবার এখানে? 40P প্লাস 50 ইন্টু 40 2000, ওপরে কত? প্লাস 40P প্লাস কত হয়ে গেল? 77P সমান সমান কত? 628। তাহলে তিনটেকে যোগফল করলে কত পাচ্ছে? 40 প্লাস 40 80, 80 প্লাস 77 কত হচ্ছে আমার? 157। তাহলে 157P বাই 2000 সমান সমান কত হচ্ছে আমার? 628। পরিষ্কার? আচ্ছা, এবার দেখো 157, এই তোমার 628কে ডাইরেক্টলি কিন্তু আমরা 157 দিয়ে কিন্তু কাটতে পারি। কাটলে কত হচ্ছে আমার? 4। ঠিক আছে, তাহলে এবার কি, তাহলে 4টাকে 2000টাকে এদিকে নিয়ে চলো, তাহলে কত হচ্ছে আমার? 4 ইন্টু 2000, তাহলে কত হয়ে গেল আমার এদিকে? 8000। পরিষ্কার? তাহলে 8000টা কি পেলাম আমরা এখানে? সবাই বলো, তাহলে 8000টা কি হচ্ছে? 8000টা কিন্তু আমার এখানে মূলধন, যেটা আমাকে বার করতে বলেছিল। তাহলে পি সমান সমান কত? তাহলে 8000 টাকা ও বিনিয়োগ করে ওর বার্ষিক আয় কত হচ্ছে? 628 টাকা। মানে 628 টাকাটা কিন্তু ওর এই তিনটে ক্ষেপে সুদ তাকে জড়ো করে সে পাচ্ছে। তাহলে উত্তরের জায়গায় যদি আমরা দেখি, তাহলে অপশনটা কত হচ্ছে আমার এখানে? 628। পরিষ্কার সবার সবার কাছে? তো আশা করি জিনিসটা সবাই বুঝতে হলো যে পেরেছো, তাই তো? ক্লিয়ার তো সবার কাছে এত দূর অবধি? ঠিক আছে, চলো তাহলে এত দূরই আজকে থাক। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা নেক্সট পার্ট থেকে আবার কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আবার সবার সাথে পরবর্তী ক্লাসে আমাদের দেখা হচ্ছে।